আশিফ যেদিন মায়াকে নিয়ে আমাদের বাসায় এলো সেদিন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। যদিও আমি স্বনির্ভর, স্বামীর উপর আমাকে নির্ভর না করলেও চলে। আমার নিজস্ব বুটিক হাউস আছে, কিন্তু বিশ্বাসের যে বীজটা এতদিন ধরে গড়েছিলাম সেটা যে এক পলকে ভেঙে যাবে তা ভাবিনি। একজন আনস্মার্ট মেয়ের মধ্যেও কি পেল সেটাই আমি বুঝলাম না। অবশ্যই একটা জিনিসই ছিল যেটা আমার ছিল না। ওর বছর দুয়েকের একটা ফুটফুটে মেয়ে ছিল। মেয়েটাকে যতবার দেখছিলাম ততবার আমার ভীষণ রাগ হচ্ছিল, তাই আমি মেয়েটার দিকে ফিরেও তাকাতাম না। একই বাড়িতে থাকতাম আমরা, অথচ ওই দুই মানুষের কোনো খোঁজে আমি রাখতাম না। বিয়ের পর থেকে একটু একটু করে আমি এই সংসারটা সাজিয়েছি। আমি এই সংসারের একচ্ছন্ন মালকিন, অথচ অন্য একজন হঠাৎ করে এসে আমার সেই রাজ্যে ভাগ বসাচ্ছে। প্রায় দিন অফিস থেকে বাসায় ফিরে দেখি আমার কিচেনে তার দখলে। আমাকে দেখে মুচকি হাসি দিয়ে বসতে বলেও নাস্তা আনে, জানা আমি এই বাড়িতে অতিথি আর ও এই বাড়ির কর্ত্রী। আসিফকে একবার কথাটা বলেছিলাম, ও হেসে উড়িয়ে দিল। ছুটির দিনে ভাবলাম অফিসের পছন্দের খাবার রান্না করব, কিন্তু হায়, আমি কিচেনের আশেপাশেও যেতে পারলাম না। আসিফ বাসায় ফিরেই ইদানিং মেঘাকে নিয়ে বসে থাকে। মেঘা মায়ার মেয়ে। আসিফ বলেছে মায়া ওর বন্ধু। মায়া একটা সমস্যায় পড়েছে, তাই কিছুদিন আমাদের এখানে থাকবে। যদিও কথাটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি। আমার ধারণা ওদের দুজনের মধ্যে কিছু একটা আছে যেটা আমি জানি না। আসিফের সাথে আমার পরিচয় হয় একটা চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে। যদিও দুজনের কারোরই চাকরিটা হয় না, তবে অপেক্ষারত অবস্থায় থেকে দুজনের অনেকক্ষণ কথা হয়। এক পর্যায়ে মোবাইল নাম্বারও আদান প্রদান হয়। এরপর মাঝে মাঝেই আমাদের দেখা হতো, তবে সেটা চাকরি সংক্রান্ত কারণে। একদিন আসিফ জানালো ওর চাকরি হয়ে গেছে। আমি ভীষণ খুশি হয়েছিলাম। ততদিন আমাদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেছে। আসিফ চাকরির সুবাদে আমাকে ট্রিট দিল। আমরা একসাথে লাঞ্চ করলাম। খুব অল্প সময়ে আসিফ চাকরিতে উন্নতি করলে। এর মধ্যে আমারও একটা চাকরি হয়েছে। ততদিনে দুই পরিবার থেকে আমাদের কথা জানে। আমার চাকরির পর আব্বা আর অপেক্ষা করতে চাইলেন না। আসিফের বাবা মার সাথে কথা বলে বিয়ের দিন তারিখ ঠিক করে ফেললেন। বিয়ের পর থেকে আমরা খুব সুখে ছিলাম। আমাদের বোঝাপড়া ভালো ছিলাম। আসিফের যেন আমার মন পড়ার ক্ষমতা ছিল। আমি না বলতেই ও অনেক কিছু বুঝে যেত। এমন অনেকবার হয়েছে যে আমার হয়তো আইসক্রিম খেতে ইচ্ছে করছে, আরও সেদিন আইসক্রিম নিয়েই বাসায় এলো। আমার ভীষণ মন খারাপ। টিভি দেখতে কিংবা ফেসবুকিং কোনোটাই ভালো লাগছে না। মন চাইছে একটা বই পড়ি। সেদিন দেখা গেল ও আমার পছন্দের কোনো লেখকের বই নিয়ে হাজির হলো। খুব বেশি ভালোবাসলে হয়তো এমনটা হয়। আমি মনে মনে ভীষণ খুশি ছিলাম আসিফের মতো স্বামী পেয়ে। আমাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবার আলোচনায় বিষয়বস্তু ছিলাম আমরা। সবাই আমাদের ফ্রেম দেখে ঈর্ষা করত। আসিফ আর আমি ব্যাপারটা ভীষণ এনজয় করতাম। বিয়ের পর আমি একটা রাত ও বাপের বাড়িতে থাকতে পারিনি। সারাদিন কেটে গেছে ভালোই, কিন্তু রাত দুপুরে দেখা গেল আসিফের কল, রুহি প্লিজ নিচে এসো। আমি দাঁড়িয়ে আছি, গেট বন্ধ। আব্বা আম্মা ঘুমিয়ে গেছে। তাদের ডেকে তুলে দরজা খুলে দেখি আসিফ কাছুমাছু মুখ করে তাকিয়ে আছে। এত রাতে এলে কেন জিজ্ঞেস করতেই বললো, একা একা ঘুম আসছে না। আসিফের কথা শুনে আব্বা নিজের ঘরে চলে গেল। মা আমাকে বলল চলে যেতে। বাসায় পরার ড্রেস পরেই বের হলাম। বাইরে এসে দেখি পায়ে হাঁটা স্যান্ডেল। আমার কাদো কাদো মুখ দেখে আসিফের জুতোটা খুলে ফেললো। দেখো, এমন নিশুতি রাতে পিচ ঢালার পথে খালি পায়ে হাঁটতে অনেক মজা। আমি জুতাটা ফেলে দিলাম। তারপর দুজন হাত ধরে হেঁটে বাসায় ফিরলাম। এরপর থেকে ভাবার কড়া নির্দেশ ছিল, সারাদিন থাক, সমস্যা নেই, কিন্তু রাতে যেন কখনো ও বাড়িতে না থাকে। এরপর আর কখনো ও বাড়িতে রাত কাটায়নি। কিন্তু সেবার যখন ছোট বিয়েতে আমরা সবাই গেলাম, আমি সব ভুলেই গিয়েছিলাম। আসিফও রাজি হয়েছিল। বিয়ের 3 দিন আগে গিয়েছিলাম। আসিফ অফিস করে সারাদিন চলে আসতো। পরদিন কোনো সমস্যাই হয়নি, কিন্তু দ্বিতীয় দিন বাড়িতে মেহমান বেশি আসায় ছেলেদের আর মেয়েদের আলাদা করে ঘুমাতে দেওয়া হলো। মাঝরাতে ঘুম থেকে কারো চিৎকারে লাফ দিয়ে উঠলাম। কে জানি আমার কাজিন সুমিয়াপুর পায়ে চিমটি কেটেছে। লাইট জ্বালতেই দেখি আসিফ যথারীতি মুখ কাঁচুমাচু করে দাঁড়িয়ে আছে। লজ্জায় সেদিন আমার মাথা কাটা যাওয়ার অবস্থায়। এমনি করেই আমাদের দিনগুলো কেটে যাচ্ছিল, হাসি খুশি আর খুনসুটিতে ভরা আমার ছোট্ট সংসার। শুধু বাচ্চারই যা অভাব ছিল, কিন্তু আসিফ কখনোই সেটা আমাকে বুঝতে দেয়নি।
সেদিন দুপুরে খেয়ে মাত্র শুয়েছি, অমনি মোবাইলটা কর্কর শব্দে বেজে উঠল। ওই সময় আসিফ কখনো কল করে না, কারণ ও জানি আমি এখন ঘুমাবো, আর ও কখনো ঘুমের সময় আমাকে বিরক্ত করে না। তাই মোবাইলটা সাইলেন্ট করা হয়নি, তাই নিচ্ছা সত্ত্বেও উঠে কলটা রিসিভ করলাম। একটা অপরিচিত নাম্বার থেকে কল এসেছে। আপনার স্বামী এখন কোথায় আছে জানেন? এমন কথা শুনে আমার ভীষণ রাগ হলো। আমি সাথে সাথে কলটা কেটে দিলাম। কিছুক্ষণ পর ওই নাম্বার থেকে মেসেজ এলো, যাকে বিশ্বাস করে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন সে এখন অন্য এক মহিলার সাথে সময় কাটাচ্ছে। দুপুরে শুয়ে ঘুম না হলে আমার মাথা কেমন করে, ইচ্ছে করছিল মোবাইলটা আছাড় দিয়ে ভেঙে ফেলি। এরপর আমি ঘটনাটা ভুলে গিয়েছিলাম, কিন্তু আবার একদিন দুপুরে সেই মেসেজ এলো, আপনার হাজব্যান্ড আজও সেই মহিলার সাথে ঘনিষ্ঠ সময় কাটাচ্ছে। বিশ্বাস না হলে নিচের ঠিকানায় কাল এই সময় এসে নিজের চোখে দেখে যাবেন। মেসেজটা পড়ে আমি স্তব্ধ হয়ে গেলাম। দুঃখ পাবো নাকি ওই লোকটার উপর রাগ করবো বুঝতে পারছি না। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে লোকটার নাম্বারে কল দিলাম, কিন্তু ফোনে সুইচ অফ। মেজাজটা প্রচণ্ড খারাপ হলো। আসিফের মোবাইলে কল করলেও ধরলো না। মোবাইল কিছুক্ষণ বেজে বেজে ক্লান্ত হয়ে থেমে গেল। আমি তখন আসিফের অফিসের ল্যান্ডলাইনে কল দিলাম। জানলাম ও বাইরে লাঞ্চ করতে গেছে। সন্দেহ জিনিসটা ভয়াবহ খারাপ। একবার মাথায় ঢুকলে আর বের হতে চায় না। আমার মাথা থেকেও বের হচ্ছে না। আসিফ তো বরাবরই অফিসেই লাঞ্চ করে, কি এমন হলো যে বাইরে যাওয়া শুরু করলো? রাতেও বাসায় ফিরে অন্য দিনের মতো আমাকে ডাকলো না, কোনো মতে খেয়েই ঘুমিয়ে পড়লো। ওর আচরণে আমার সন্দেহ দ্বিগুণ হলো। সারা রাত বিছানায় এপাশ ওপাশ করলাম। মাঝরাতে কখন ঘুমিয়েছিলাম জানি না। ভোরে ঘুম ভাঙতেই দেখি আসিফ পাশে নেই। ও বরাবরই আমি ডাকলে উঠে। আমি নাস্তার টেবিলে দিয়ে ওকে উঠাই। কৌতূহল নিয়ে উঠে দেখি ও ব্যালকনিতে দাঁড়িয়ে কার সাথে যেন ফিসফিস করে কথা বলছে। আমার উপস্থিতি বুঝতে পেরে কথা শেষ করে ফেললো। নাস্তা শেষ করেও তৈরি হতেই আমি বললাম, আসিফ আজ তোমার জন্য লাঞ্চ নিয়ে অফিসে যাই। আসিফ আমার কথা শুনে বিরক্তি চেপে বলল, তোমাকে কষ্ট করতে হবে না। দুপুরে না ঘুমালে তোমার শরীর খারাপ হবে, পরে আমাকে অফিস ছুটি নিয়ে সব সামলাতে হবে। কথাটা বলে আসিফ আর দাঁড়ালো না। আমি আজ বুটিক হাউসে গেলাম না, মনটা বিক্ষিপ্ত হয়ে আছে। এদিক ওদিক ঘুরে দুপুরে লোকটার দেওয়া ঠিকানায় চলে গেলাম। এরকম পরিবেশে এর আগে আমি খুব বেশি যাইনি। অনেকটা বস্তি টাইপের অনেকগুলো ঘর পেরিয়ে আমি নির্দিষ্ট জায়গায় এসে পৌঁছালাম। জানালাটা খোলা ছিল। বাইরে থেকে স্পষ্ট দেখলাম বিছানায় একটা মেয়ে শুয়ে আছে। দূর থেকে মেয়েটার বয়স ভালো করে বোঝা যাচ্ছে না, তবে 25-26-এর বেশি হবে না। তার পাশে ছোট্ট একটা মেয়ে, আর আসিফ বিছানায় বসে বাটিতে কিছু নিয়ে মেয়েটাকে খাওয়াচ্ছে। সারাদিন রোদে ঘুরেছি বলেই হয়তো আমার মাথাটা কেমন ঘুরে উঠলো। আমি কোনো মতে নিজেকে সামলানোর চেষ্টা করলাম। বাসায় ফিরে কিছুতেই মনের শান্তি পাচ্ছিলাম না। আসিফের জন্য কি না করেছি আমি। ও চাইনি বলেও ও তো ভালো চাকরিটা ছেড়ে দিয়েছে। তারপর অনেক বলে বুটিক হাউসটা দিলাম। তারপর ওর কড়া নির্দেশ, প্রতিদিন দুপুরে 2 ঘন্টা ঘুমাতে হবে, আর রাতে যেন সবসময় ওর আগে বাসায় ফিরি। এছাড়া ওর বাবা মা এলে তখন সব বাদ। আমি সব মেনে নিয়েছিলাম। ভালোবাসলে বুঝি এমনই হয়, কিন্তু আজ মনে হচ্ছে সব কিছুই শেষ। এতদিনের সব ভালোবাসা কি তাহলে লোক দেখানো ছিল? কিন্তু এতগুলো বছরে আমি তো ওর মধ্যে সন্দেহজনক কিছুই দেখিনি। তাহলে শুধুমাত্র একটা ঘটনার জন্য কেন ওকে অবিশ্বাস করব? আমি নিজের মনকে প্রবোধ দিলাম। আজও বাসায় ফিরে আসি কেমন অন্যমনস্ক ছিল। অন্যদিন হলে হয়তো ওর মনোযোগে আকর্ষণের চেষ্টা করতাম, কিন্তু আজ আমার সেরকম কোনো ইচ্ছাই হলো না। আমি আমার মতো নিজের কাজ করতে লাগলাম। অনেকবার একটা প্রত্যাশা নিয়ে আসিফের দিকে তাকিয়েছি, হয়তো বাবা আমাকে এই মেয়েটার কথা বলবে, কিন্তু প্রতিবারই নিরাশ হয়েছি। কয়েকটা দিন এভাবে কেটে গেল। হঠাৎ একদিন ও অফিস থেকে কল করে জানালো ওর এক বন্ধু আর তার মেয়ে আমাদের বাসায় কিছুদিন থাকবে। আমি যেন গেস্ট রুমটা গুছিয়ে রাখি। আমি মনে প্রাণে চাইছিলাম যেন ওরা না হয়, অন্য কেউ আসুক। আমি গেস্ট রুমটা সুন্দর করে গোছালাম। নিজেদের জন্য রান্না করা ছিল, ওদের জন্য আলাদা করে কিছু রান্না করলাম। বাচ্চাটা হয়তো মাছ খেতে পারবে না, তাই ওর জন্য মাংস করলাম। দারোয়ানকে দিয়ে দুধ আনালাম। আসিফ অন্য দিনের চাইতে আজ আগেই এলো, সাথে ওরা দুজন। আসিফ ওদের সাথে আমাকে পরিচয় করিয়ে দিল। রুহি
এ আমার বন্ধু মায়া, আর এ মায়ার মেয়ে মেঘা। মায়ার দিকে একবার তাকিয়ে আমি চোখ নামিয়ে নিলাম। মেঘা আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। আমি বরাবরই বাচ্চা পছন্দ করি, বিশেষ করে মেয়ে বাচ্চা। মেঘা দেখতে অনেক সুন্দর, কিন্তু কেন জানি ওকে আমার সহ্য হচ্ছিল না। আমি ওকে হাসি ফিরিয়ে না দিয়ে নিজের ঘরে চলে গেলাম। আসিফ বাসায় ফিরলে বেশিরভাগ সময় মেঘাকে নিয়ে ব্যস্ত থাকে, আর মায়া ব্যস্ত থাকে রান্নাঘর গোছানো নিয়ে। আমার যেন এই সংসারে আর কোনো কাজই নেই। মায়া আর আসিফের বয়সের ব্যবধান অনেক। আসিফকে একদিন জিজ্ঞেস করেছিলাম, মায়া তো বয়সে তোমার অনেক ছোট, ও কি করে তোমার বন্ধু হলো? আসিফ সেদিন মুখটা বাঁকা করে বলল, সমবয়সী ছাড়াও বন্ধুত্ব হয় না, এই কথা তোমাকে কে বলল? এরপর আমি আর এসব নিয়ে কথা বাড়াইনি। আসিফ বাসায় না ফিরা অবধি মেঘা কখনো আমাদের রুমে আসতো না। আসলে আমি কখনো ওকে আসতে বলিনি। মেয়েটা আমাকে দেখলে কিছুটা ভয় পায়। আসলে বাচ্চাদের আদর না করলেও ওরা তার সাথে মিশতে পারে না। আর মেঘা হয়তো এতদিন সবার কাছে আদর পেয়ে এসেছে, তাই আমার আচরণ ঠিক মেনে নিতে পারছে না। আসলে মেয়েটা দেখতে এত কিউট যে ওকে দেখলে আদর করতে মন চায়, কিন্তু আমি কিছুতেই মায়াকে মেনে নিতে পারি না। যতবার ওর কথা ভাবি ততবার আমার মেঘাকে অসহ্য লাগে। হঠাৎ করে এক সকালে আসিফ বলল, রুহি, তোমার ব্যবসাটা আর একটু বড় করা দরকার। এভাবে আর কতদিন? আর আমি যে সব সময় তোমার পাশে থাকবো তাও তো কোনো গ্যারান্টি নেই। আমি চাই তুমি ব্যবসাটা বড় করো, আমি বরং কিছু লোনের ব্যবস্থা করি। সত্যি বলতে আমিও চেয়েছি ব্যবসাটা আরও বড় হোক, কিন্তু এই মুহূর্তে আসিফের মুখে এই কথা শুনে আমি অবাক হয়েছি। এত তাড়াহুড়োর কি আছে? আরও কিছুদিন যাক। তাছাড়া বাসায় মেহমান আছে, ওদের জন্যও তো আমার কিছুটা সময় রাখা উচিত। ওদের কথা তোমাকে ভাবতে হবে না, ওদের জন্য বাড়িতে কাজের লোক আছে। তাছাড়া আমি তো আছি। তুমি বরং নিজেকে নিয়ে একটু ভাবো। এখনই সময় তোমার নিজেকে প্রতিষ্ঠিত করার। আসিফের কথা শুনে আমি ভীষণ অবাক হলাম। যে ছেলে বিয়ের পর আমার চাকরি ছাড়ালো, আজ সেই চাচ্ছে আমি ব্যস্ত থাকি। এসব কি ও মায়ার জন্য করেছে? ও কি চায় মায়া এই সংসারের দায়িত্ব নিক, নাকি আমি যাতে ওদের ব্যাপারে নাক গলাতে না পারি তাই আমাকে অন্য কাজে ব্যস্ত রাখতে চাইছে? আমি আর কিছুই ভাবতে পারলাম না। মাথাটা কেমন বার হয়ে এলো। আসিফ নিজে থেকে যেহেতু মায়ার ব্যাপারে কিছুই বলছে না, তাই আমিও আর কিছু জিজ্ঞাসা করিনি। অনেক দিন দুজনে কোথাও যাওয়া হয় না। ভাবলাম এই ছুটির দিনটা দুজনে একান্তে কোথাও ঘুরে আসব। আসিফ অফিস থেকে বাসায় ফিরতে ওকে কথাটা বললাম, ও রাজি হলো। আমি আলমারি থেকে আসিফের সবচেয়ে পছন্দের শাড়িটা বের করে রাখলাম, সেই সাথে ম্যাচিং কসমেটিক্স। সারাটা রাত আমার স্বপ্নের মতো কাটলো। মনে হলো সেই বিয়ের আগের আসিফের সাথে কোথাও যাওয়ার যেমন অনুভূতি হতো, ঠিক সেরকম। সকালে উঠেই আমি কিচেনে গেলাম। মায়াকে ওখানে না দেখে ভালোই লাগলো। আমি নিজের মতো করে নাস্তা বানিয়ে আসিফকে ওঠালাম। ও হাত মুখ দিয়ে ও মেঘাকে নিয়ে ডাইনিং টেবিলে বসলো। এই মুহূর্তে আমার মেঘাকে অসহ্য লাগছে না। খাওয়া শেষ করে আসিফ মায়ার নাস্তা ওর ঘরে দিয়ে এলো। আমি তৈরি হতে গেলাম। তাড়াতাড়ি না গেলে অনেকটা সময় আসিফের সাথে কাটানো হবে না। অনেক দিন পর আমি মনের মতো করে সাজলাম। মেঘা বারবার দরজায় উকি দিচ্ছিল। আমি ওকে ডাকলাম। ও আসতে গত রাতে আনা চকলেটের বক্সটা ওর হাতে দিলাম। মেয়েটা ভীষণ খুশি হলো, সেই সাথে হয়তো অবাকও হলো। আমি আবার সাজে মনোযোগ দিলাম। আজ আসিফ সারাদিন আমার দিক থেকে চোখই সরাতে পারবে না। একটু পরে আসিফ মেঘাকে কোলে নিয়ে রুমে এলো। রুহি, মেঘাকে আমাদের সাথে নিয়ে গেলে কি তুমি আপত্তি করবে? আমার মন আজ অনেক ভালো। আমি রাজি হয়ে গেলাম। আজ মায়া একবারও আমাদের রুমে এলো না, এতে আমি খুশিই হলাম। মেঘাকে সুন্দর করে সাজালাম। ওকে দেখতে ছোট্ট একটা পরীর মতো লাগছে। মায়ের জন্য হিংসে হয়। ওর কি এত সুন্দর মেয়ে পাওয়ার কথা, অথচ আজ এতগুলো বছরে আমার কোল শূন্য। আমি মেঘাকে নিয়ে বের হলাম। আজ মেঘা পটপট করে অনেক কথা বলছে। আমার খারাপ লাগছে না। আসিফকে ডেকে আমরা গাড়িতে গিয়ে বসলাম। বেশ কিছুক্ষণ হয়ে গেল, আসিফের কোনো খবর নেই। হঠাৎ আসিফের চিৎকারে আমি মেঘাকে নিয়ে গাড়ি থেকে দ্রুত নামলাম। শব্দটা গেস্ট রুম থেকে আসছে। ওখানে যেতেই দেখি মায়া মেঝেতে পড়ে আছে। ওর কোনো জ্ঞান নেই। আসিফ প্রাণপণের চেষ্টা করছে ওর জ্ঞান ফেরাতে। আমি জলদি পানি এনে মায়ের চোখে মুখে দিলাম। কিছুক্ষণের মধ্যে ওর জ্ঞান ফিরল, কিন্তু ততক্ষণে পানিতে আমার শাড়ির অনেকখানি ভিজে গেছে।
মায়া চোখ খুলে আমাকে দেখে খুব অবাক হলো। আমার জন্য আপনাদের ঘুরতে যেতে দেরি হলো। মায়ার কথায় আসিফ ওকে সান্ত্বনা দিচ্ছে। আরে তোমার সুস্থতার চাইতে আমাদের ঘোরার প্রয়োজনীয়তা বেশি না। আমি এতটাও অমানবিকতা না যে একটা অসুস্থ মানুষকে রেখে ঘুরতে যাব, কিন্তু কেন জানি মনের মধ্যে খসখস করছে। গতকাল রাতেও তো মায়া সুস্থ হলো, দেখে দেখে আজকেই কেন ওকে অসুস্থ হতে হলো? এসব মায়ের ইচ্ছাকৃত নাটক না তো? আমাদের দুজনকে একসাথে যেতে দিতে চাই না বলেই কি এত কিছু? সারাদিন আসিফ দম ফেলার সুযোগ পেল না। ডাক্তার আনা থেকে শুরু করে মায়ের সব সেবা সে নিজেই করলো। আমি মাঝে মাঝে দেখে এলাম। মেঘা এর মধ্যে আমার সাথে ফ্রি হয়ে গেছে। মা অসুস্থ দেখেও আমার সাথে সারাক্ষণ লিপ্টে আছে, কিন্তু আমি কিছুতেই শান্তি পাচ্ছি না। আজকের দিনটা আমার আসিফের সাথে কাটানোর কথা ছিল, অথচ ঘটছে ঠিক তার বিপরীত। এগুলো মায়ের কোনো নাটক না তো? মায়ের শরীর দিন দিন খারাপ হচ্ছে, আর আসিফ ইদানিং ওর জন্য অফিস ছুটি নেওয়া শুরু করেছে। আমি বুঝতে পারছি না এই মেয়ের কি পরিচিত আর কেউ নেই। এখন মেয়েটাকে দেখলে আমারও খারাপ লাগে, কিন্তু একটা কৌতূহল আমাকে স্বস্তি দেয় না। মেঘাকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। মায়াকে হাসপাতালে ভর্তি করার পর থেকে মেঘা আমার সাথেই থাকে। এমনকি ওকে আমি অফিসে নিয়ে যাচ্ছি, কিন্তু মায়াকে দেখতে আমি কমে যাই। আসিফ যদি মায়ার দায়িত্ব আমাকে দিত তাহলে হয়তো আমিও দেখাশোনা করতাম, কিন্তু আসিফ নিজেই সব দেখে। মায়ার চিকিৎসার কোনো কমতি সে রাখিনি, আর মায়া অসুস্থ হলেও আসিফের পাশে ওকে আমি মানতে পারি না। মাঝে মাঝে আমার নিজেকে অপরাধী মনে হয়, কিন্তু আমি সত্যিই মন থেকে মায়াকে মেনে নিতে পারছি না। আচ্ছা, এমনও তো হতে পারে আসিফ বাচ্চার জন্য লুকিয়ে মায়াকে বিয়ে করেছিল। যদি তাই হয় তাহলে তো মেঘা আসিফের সন্তান। এটা ভাবতেই মেঘার প্রতি আমার অনুভূতিটা কেমন যেন বদলে গেল। আজ সারাদিন আমি মেঘাকে নিয়ে ঘুরলাম। ছোট্ট মেয়েটা মায়ের অসুস্থতার জন্য কেমন চুপচাপ হয়ে গেছে। ওকে নিয়ে শিশু পার্কে গেলাম। অনেকটা সময় আমরা একসাথে কাটালাম। এরপর ওকে নিয়ে শপিংয়ে গেলাম। আগে মার্কেটে গেলে মেয়ে বাচ্চার ড্রেস দেখলে ভীষণ কিনতে ইচ্ছে করতো। আসিফকে দেখালে ওর মনটা খারাপ হয়ে যেত। আমি ড্রেসগুলো উল্টে পাল্টে দেখে চলে আসতাম। দোকানদার যখন জিজ্ঞেস করতে পছন্দ হয়েছে কিনা, বলতাম পরে এসে নেব। সেই পরে আর হতো না। আজ আমার পছন্দ মতো অনেকগুলো ড্রেস কিনলাম। মেঘা প্রথমে খুব খুশি হলো। বাচ্চারা নতুন কিছু ফেলে যা হয়, কিন্তু কিছুক্ষণ পর বলল ওর মায়ের জন্য নতুন জামা কিনতে। আমার খুব অবাক লাগলো। এত ছোট মেয়ে কি মনে হয় সব বোঝে? এই যে ওর মা অসুস্থ হয়ে হাসপাতালে আছে সেটা ঠিকই বুঝলো। একবার বায়না করেছিল মায়ের কাছে যাবে, কিন্তু আমি যখন বললাম হাসপাতালে বাচ্চাদের যেতে নেই তখন আর কিছুই বলল না। ওকে ওর বাবার কথা জিজ্ঞেস করতে বলল ওর বাবা বিদেশে থাকে। বিদেশ কি তা এত ছোট্ট বাচ্চার জানার কথা না। আমার ধারণা মায়াই এটা মেয়েকে বুঝিয়েছে। মেঘাকে অনেক প্রশ্ন করে ওর বাবা সম্পর্কে তেমন কোনো তথ্যই পেলাম না। মেঘাকে নিয়ে ফেরার পথে রিয়াদ ভাইয়ের সাথে দেখা হলো। রিয়াদ অফিসের আসিফের বন্ধু। আগে প্রায় আমাদের বাসায় আসতো, কিন্তু ওনার ছেলেটা হওয়ার পর থেকে খুব একটা আসে না। ছেলেটা প্রতিবন্ধী, তাই ভাবি ওকে নিয়ে কোথাও যেতে চায় না। মেঘাকে দেখে কৌতূহলী হয়ে জানতে চাইল কে। আমার মনে হলো রিয়াদ ভাই যেহেতু আসিফের বন্ধু তাহলে হয়তো মায়াকে চিনবে। বললাম মেয়েটা মায়ার। মায়ের নাম শুনে ওনার মুখটা চুপসে গেল। মায়া আমাদের বাসায় আছে এটা জেনে মনে হলো বিরক্ত হলো। আমাকে বলল আসিফের পাগলামিতে আপনি কি করে সায় দিলেন? আমি ঠিক বুঝলাম না। যদিও আসিফ মায়ের ব্যাপারে আমার কোনো মতামত চায়নি, কিন্তু সেটা রিয়াদ ভাইকে বুঝতে দিলাম না। এছাড়া মায়ার ব্যাপারে তেমন কিছুই জানতে পারলাম না। বেশি কৌতূহল দেখালে রিয়াদ ভাই ভাবতে পারে আসিফ আর আমার মধ্যে কি চলছে। রিয়াদ ভাই যাওয়ার সময় বলে গেল আমি যেন তাড়াতাড়ি সম্ভব মায়াকে চলে যেতে বলি। আমি মলিন হেসে ওনার কথায় মনোসম্মতি জানিয়ে বিদায় দিলাম। বাসায় ফিরে দেখি আসিফ মায়াকে হাসপাতাল থেকে নিয়ে এসেছে, সাথে একজন নার্স। তার মানে মায়া এখনো পুরোপুরি সুস্থ হয়নি। মেয়েটা এই কয়দিনে অনেকটা শুকিয়ে গেছে। মায়াকে দেখে মেঘা আমার কোল থেকে নেমে এক দেড় ওর কাছে চলে গেল। মায়ের কোলে উঠে একের পর এক মায়ার গালে চুমু দিয়ে ভরিয়ে দিচ্ছে। আমি অবাক হয়ে দেখছি। মায়ের বিকল্প হয়তো কেউ হয় না। সারাদিন আমার সাথে এতক্ষণ ঘুরলো, অথচ ওর মুখটা এমন ছিল না। মাকে দেখে মেয়েটা খুশিতে কি করবে ভেবে পাচ্ছে না। আমি আর ওখানে দাঁড়ালাম না। মেঘার জন্য আনা ড্রেসগুলো মায়ের হাতে
দিয়ে বেরিয়ে আসলাম। মা মেয়ের নিজস্ব জগতে নিজেকে বড়ই অযাচিত মনে হচ্ছিল। রাতে খাওয়ার পর আসিফ আমার পাশে বসলো। ওকে খুব বিভ্রান্ত লাগছিল। আমার হাত ধরে অনেকক্ষণ বসে থাকলো। অনেকদিন পর আমি আমার আগের আসিফকে দেখলাম। হঠাৎ দেখে আসিফের দুচোখ বেয়ে অজর পানি পড়ছে। আসিফকে কাঁদতে দেখে আমার ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। আচ্ছা রুহি, আমি যদি কখনো তোমার জীবন থেকে হারিয়ে যাই তখন তুমি কি করবে? আমার মনে হলো তাহলে আমার ধারণাই ঠিক। আসিফের সাথে মায়ার কোনো গভীর সম্পর্ক আছে। আসিফকে ছাড়া আমার জীবন বৃথা। ওকে ছাড়া বেঁচে থেকে কী লাভ? কিন্তু আসিফকে সেটা বুঝতে দিলে চলবে না। আমি চাই আসিফ ভালো থাকুক। হয়তো খুব কষ্ট হবে, কিন্তু চেষ্টা করব আমাদের ভালোবাসার দিনগুলোর কথা ভেবে বাকি জীবনটা কাটিয়ে দিতে। আর আমার কাছে তোমার সুখী বড়। যদি তুমি অন্য কাউকে নিয়ে সুখী হও, আমি তাতে বাধা হয়ে দাঁড়াবো না। তোমাকে ছেড়ে আমি কি করে সুখী হব রুহি? মৃত্যু ছাড়া আমাদের কেউ আলাদা করতে পারবে না। আসিফের কথা শুনে আমি দ্বিধায় পড়লাম। তাহলে কি আমি এতদিন আসিফকে নিয়ে মিথ্যে সন্দেহ করেছি? একটা অন্য মেয়ের জন্য নিজের স্বামীকে অবিশ্বাস করার মানে হয় না। আমি আসিফকে অনেক ভালোবাসি, আর আসিফ ও আমাকে ভালোবাসে। এর চাইতে বড় সত্যি আমার কাছে আর কিছু নেই। তবে মায়ের বিষয়ে আসিফকে আজ জিজ্ঞেস করব। আমার মনে হলো ওকে নিয়ে কি জ্বর চলছে সেটা ওকে জানাতে চাই। অফিস থেকে বাসায় ফিরে রান্না করলাম। মেঘা ঘুমিয়ে পড়েছে। ওকে উঠিয়ে দুধ খাইয়ে আবার ঘুম পাড়ালাম। তারপর মায়ার ঘরে গেলাম। চুপি চুপি ঘরে ঢুকেছি বলেই হয়তো মায়া আমার উপস্থিতি বুঝতে পারিনি। দেখি ও একটা ছবির সামনে কাঁদছে। আমি কাছে যেতে ও ছবিটা লুকিয়ে রাখলো। আমি মায়ের পাশে গিয়ে বসলাম। মেয়েটার হাত ধরতে ও জড় করে কেঁদে ফেললো। আমি ওকে কাঁদতে দিলাম। কিছুক্ষণ পর ও শান্ত হলো। আমি মায়ের হাতটা ধরেই রেখেছি। মায়া, আজকে যদি তোমার কাছে যদি কিছু জানতে চাই আমাকে বলবে? মায়া আমার দিকে তাকিয়ে সম্মতি সূচক মাথা নাড়ল। আসলে তোমাকে নিয়ে আমার মনে অনেক কৌতূহল। আসিফকে জিজ্ঞেস করতে ভয় হয়। ও যদি মনে করে আমি ওকে সন্দেহ করছি, তাই ভয়ে আমি এতদিন চুপ করে আছি। কিন্তু আর পারছি না। তুমি যদি সব বলো তাহলে হয়তো আসিফকে জিজ্ঞেস করতে হবে না। আমার কথা শেষ হতে মায়া বিছানা থেকে কিছুক্ষণ আগে লুকিয়ে রাখা ছবিটা বের করলো। দেখলাম একটা হাসি খুশি সংসারের ছবি। মায়ের কোলে মাসখানেকের মেঘা। মায়া বলতে শুরু করলো, তখন সবেমাত্র ইন্টার পরীক্ষা দিয়েছি। বাবা চেয়েছিল আমাকে দেশের বাইরে পড়াশোনার জন্য পাঠাবে। আমার চাচারা সবাই অস্ট্রেলিয়া প্রবাসী, কিন্তু আমি রাজি ছিলাম না। আসিফ ভাইয়েরা আমাদের প্রতিবেশী ছিল। আমি নিয়মিত ওনাদের বাড়িতে যেতাম। আসিফ ভাইয়ের আম্মা আমাকে ভীষণ পছন্দ করত। একদিন আব্বার সামনেই বললেন আমার আসিফকে বউ বানাবেন। আব্বা তখন তেমন কিছু বলেননি। আমার কোনো ভাই বোন ছিল না। আব্বা আম্মা চাইতেন আমার এমন কোথাও বিয়ে হোক যাতে আমি তাদের চোখের সামনে থাকতে পারি। আসিফ ভাই তখন পড়াশোনা করে, তাই বিয়ে নিয়ে সিরিয়াস কোনো কথা হয়নি। এর কিছুদিন পর আসিফ ভাইয়ের ছোট বোন আশার বিয়ে ঠিক হয়। আশা আর আমি একসাথে পড়তাম, তাই বিয়ে ঠিক হওয়ার পর থেকে আমি ওর বাড়িতে থাকতাম। আসিফ ভাইয়ের একটা বন্ধুও সবসময় ওখানে ছিল। ওনার নাম শুভ। বিয়ে বাড়িতে তো একটু বেশি মজা করা হয়। সেই মজা করতে করতে শুভর সাথে আমার অনেক কথা হয়। আশার বিয়ের বেশ কিছুদিন পর আসিফ ভাই আমাদের বাড়িতে এলো। আমাকে বলল আশাকে আনতে ওর শ্বশুর বাড়ি যাবে। আমি তৈরি হয়ে বাইরে যেতে দেখি শুভ এসেছে। আসিফ ভাইয়ের ঠিকই আশাকে আনতে গেল, কিন্তু আমি আর শুভ অন্য জায়গায় গেলাম। সেদিনই জানলাম শুভ আমাকে পছন্দ করে। আমি হা না কিছুই বলিনি, তবে শুভকে ভালোই লেগেছিল। এরপর আসিফ ভাই আমার পিছনে আঠার মতো লেগেছিল। শুভ নাকি আমাকে ছাড়া বাঁচবে না, হ্যান ত্যান কত কথা। শুভদাও অনেক চিঠিও এনেছিল। অনেক ইগনোর করার পর একসময় রাজি হয়ে গেলাম। শুভর সাথে প্রেমের মাধ্যম ছিল আসিফ ভাই। ওনার সহযোগিতায় আমরা নিয়মিত যোগাযোগ করতে পারতাম। কিন্তু একদিন আব্বা সব জেনে গেল। কে যেন আমাদের দেখে ফেলেছিল। ব্যাস আমাকে বাড়িতে আটকে রাখলো। শুভর সাথে যোগাযোগ করতে পারছিলাম না। তখন আসিফ ভাই একদিন আসার মাধ্যমে শুভর একটা চিঠি দেয়। তারপর বাড়ি থেকে ফালানোর সব ব্যবস্থা উনিই করেন। শুভর সাথে আমার বিয়ে হয়। শুভর কয়েকজন বন্ধু ছিল সেই বিয়েতে। আব্বা আর কখনো কোনো খোঁজ করেনি। তবে আসিফ ভাইয়ের আব্বা কথা জানতো না। আমি আমার ছোট্ট সংসার নিয়ে ভীষণ খুশি ছিলাম। কিন্তু শুভ সবসময় মনমরা হয়ে থাকতো। ওর বাড়ি থেকেও আমাদের মেনে নেয়নি। আসিফ ভাই সবসময় আমাদের খোঁজ খবর রাখতেন। ওনার কাছ থেকেই
আব্বা আম্মার খবর পেতাম। একদিন শুনলাম ওনারা জায়গা জমি সব বিক্রি করে চাচাদের কাছে অস্ট্রেলিয়া চলে গেছে। আমি খুব ভেঙে পড়লাম। আমার চেয়ে শুভ যেন বেশি দুঃখ পেল। এর কিছুদিন পর মেঘার জন্ম। মেঘার জন্মের পর হঠাৎ আমার কিডনিতে সমস্যা ধরা পড়ে। শুভ আমার চিকিৎসা না করার নানা বাহানা শুরু করে। মেঘার জন্মের 4 মাস পর হঠাৎ একটা চিঠি লিখে শুভ আমাকে ছেড়ে চলে যায়। এই পর্যন্ত বলে মায়া একটু থামলো। ওর চোখের পাতা আবার ভিজে উঠেছে। খেয়াল করলাম আমার চিবুক বেয়েও পানি গড়িয়ে পড়ছে। নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করছি। মায়া আবার বলতে শুরু করেছে, শুভ যখন আমাদের ছেড়ে চলে যায় তখন আমার কাছে একটা টাকাও ছিল না। দিশেহারা হয়ে আসিফ ভাইকে কল দিলাম। সব শুনে উনি ভীষণ অবাক হলেন। শুভকে কল করলেও ধরল না। আসিফ ভাই তারপর থেকে আমাদের সব খরচ বহন করত, কিন্তু ওনাকে নিয়ে এই বাসায় কানাঘুষা শুরু হয়। আমার শরীর আস্তে আস্তে আরও বেশি খারাপ হতে থাকে। লোকের কানাঘুষে আমরা আর ওই বাসায় থাকতে পারছিলাম না। আসিফ ভাই আমাদের জন্য অন্য বাসা ঠিক করে দেয়, কিন্তু ওখানেও আমরা শান্তি পাচ্ছিলাম না। এদিকে এদেশে আমার আপন আর কেউ নেই। কার কাছে যাব? আসিফ ভাইয়ের কয়েকজন বন্ধু আমার কথা জেনেছিল। ওরা আমাদের জড়িয়ে খারাপ কথা বলছিল। তাই আমি একদিন আসিফ ভাইকে না জানিয়ে ওই বাসা ছেড়ে চলে যাই। অনেকদিন লুকিয়েছিলাম, কিন্তু আসিফ ভাই আবার আমাকে খুঁজে বের করে। ততদিনে আমি আরও অসুস্থ হয়ে পড়েছি। আসিফ ভাইয়ের বিশ্বাস, ওনার কারণেই আজ আমার এই অবস্থা। তাই উনি নিজেকে ক্ষমা করতে পারে না। বিশ্বাস করুন, আমি কখনোই চাইনি এখানে আসতে। উনিই আমাকে জোর করে নিয়ে এসেছে। আমি আপনার অবস্থাটা বুঝতে পারি। আমিও তো একটা মেয়ে। দেখবেন খুব তাড়াতাড়ি সবাইকে মুক্তি দিয়ে চলে যাব। আমি অবাক হয়ে মায়ার কথা শুনছিলাম। একটা মেয়ের জীবন এতটা কষ্টের হতে পারে সেটা মায়াকে না দেখলে আমার কখনো জানা হতো না। সেই সাথে আসিফের জন্যও আমার খারাপ লাগছিল। এখন বুঝতে পারছি আসিফ কতটা কষ্ট আর অনুশোচনায় এতগুলো দিন কাটিয়েছে। মায়ের রুম থেকে বেরোতেই দেখে আসিফ এসেছে। ওকে দেখে চোখের পানি আড়াল করে চলে গেলাম। ওর সামনে কি করে যাব সেটা ভেবে খারাপ লাগছিল। প্রতিদিনের মতো আজও আসিফ বাসায় ফিরে প্রথমে মায়ের রুমে গেল। আমি ওর জন্য খাবার নিয়ে অপেক্ষা করতে লাগলাম। আমার মনে তখন নানা ভাবনা চলছে। আসিফ এসে খাবার খেয়ে রুমে চলে গেল। আজ মেঘা আমাদের রুমে শুয়েছে। আসিফ বিছানায় যে মেঘাকে আদর করছিল। আমি যেতেই সরে গেল। আমার ভীষণ কান্না পাচ্ছে। নিজেকে কতক্ষণ সামলাতে পারবো জানি না। আজ প্রথম আমাদের বিছানায় কোনো বাচ্চা শুয়েছে। আমরা দুজন ওর দুপাশে, ঠিক যেমন নিজেদের সন্তানকে নিয়ে বাবা মা ঘুমায় সেভাবে। মেয়েটা ঘুমের মধ্যে আসিফকে জড়িয়ে ধরেছে। কি সুন্দর দৃশ্যটা। আমি অনেকটা সময় না ঘুমিয়ে ওদের দেখতে লাগলাম। বিয়ের পর থেকে আসিফকে নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে কখনো বাচ্চার অভাব অনুভব করিনি। আমাদের পরে বিয়ে হয়ে অনেকেরই বাচ্চা হয়ে গেছে। কেউ বাচ্চার কথা জিজ্ঞেস করলে বলেছি আরও কিছুদিন যাক। আসিফকে আরেকটু ভালো করে জানতে চেয়েছি, কিন্তু আজ মেঘাকে আসিফের সাথে দেখে কেন জানি না একটা অপূর্ণতা কাজ করছে। মনে হচ্ছে আমারও একটা মেঘা চাই। এর কয়েকদিন পর আসিফ বলল মায়ার অস্ট্রেলিয়া যাবার সব ব্যবস্থা হয়ে গেছে। আসিফ অনেক দিন থেকেই ওর বাবা মার সাথে যোগাযোগের চেষ্টা করছিল। ওনারাই সব ব্যবস্থা করেছেন। আসলে সন্তান যতই অন্যায় করুক বাবা মা তা ভুলে যায়। সন্তানের কষ্ট কোনো বাবা মাই সহ্য করতে পারে না। আমার খুব ভালো লাগছিল। এতদিনে মেয়েটার কষ্ট দূর হবে, সেই সাথে আসিফও ওর দায়বদ্ধতা থেকে মুক্তি পাবে। মায়াকে খবরটা দিতেই ও খুব খুশি হলো। বাবা মায়ের সাথে কতদিন দেখা হয় না মেয়েটার। ভিতরে ভিতরে তাদের জন্য হাহাকার করছে মেয়েটা, অথচ মুখে কিছুই বলতে পারছে না। সত্যি কিছু কিছু ভুলের শাস্তি মানুষকে সারাটা জীবন বয়ে বেড়াতে হয়। আজও মায়া আমার সাথে অনেক কথা বলল। বাবা মায়ের ওকে নিয়ে কত স্বপ্ন ছিল। বলতে বলতে মায়া থেমে গেল। দরজায় আসিফ দাঁড়িয়ে। দেখতে দেখতে মায়ার চলে যাওয়ার সময় এসে গেল। এই কয়েকদিনে মেঘার সাথে সাথে মায়ের জন্যই আমার মায়া জন্মে গেছে। মানুষের মন বড়ই বিচিত্র। কখন যে কার জন্য অনুভূতি জন্মায় বলা যায় না। এয়ারপোর্টে আমি আর আসিফ দাঁড়িয়ে আছি। একটু আগে মায়া আর মেঘা প্লেনে উঠেছে। আমার ভেতরটা কেমন শূন্য শূন্য লাগছে। এর আগে কোনো বাচ্চাকে এভাবে কাছে রাখিনি। আর মেঘার মধ্যে কি যেন একটা আছে। আসিফ আমার দিকে তাকিয়ে বলল, চলো বাসায়। আসিফের মুখটা দেখে আমার মনটা ভালো হয়ে গেল। সত্যি ও এতদিন অনেক বড় একটা বোঝা বয়ে বেড়াচ্ছিল। এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসিফকে বললাম, চলো কোথাও গিয়ে বসি। ও মনে মনে হয়তো তাই চাইছিল। আমাদের দুজনের পছন্দের একটা জায়গায় বসলাম। আসিফ আমার হাতটা ধরে অনুনয় সুরে বলল, রুহি তোমাকে কিছু কথা বলতে চাই। আমি জানি আসিফ আমাকে মায়ের কথা বলবে, কিন্তু আমি তো সবই জানি। তোমাকে কিছুই বলতে হবে না আসিফ, আমি সবই জানি।
আসিফ অপরাধীর মতো মুখ করে আমার দিকে চেয়ে আছে। জানো রুহি, আমার একটা ভুলের জন্য মায়ের জীবনটা শেষ হয়ে গেছে। কিন্তু তুমি তো ইচ্ছে করে কিছু করনি। হয়তো ওটা ওর কপালেই লেখা ছিল, হবে হয়তো, কিন্তু আমি কখনোই নিজেকে ক্ষমা করতে পারিনি। মায়ের অবস্থা দেখেই আমার মনে হয়েছিল তোমার স্বাবলম্বী হওয়া উচিত। তাই তো চাকরি ছাড়িয়ে তোমাকে ব্যবসা করতে বলেছিলাম। চেয়েছিলাম তোমার নিজস্ব কিছু একটা থাক। আসিফের কথা শুনে আমার মনটা ভরে গেল। আমার মনে হলো এক জীবনে এরকম জীবনসঙ্গী ফেলে আর কিছুই লাগে না। আমি আসিফের কাঁধে মাথা রেখে কাঁদছি। আসিফ বারবার থামতে বলছে, কিন্তু ইদানিং আমার কান্নারও হয়েছে। কথায় কথায় কান্না পায়। আসিফ বলল, রুহি প্লিজ কান্না থামাও, সবাই আমাদেরকে দেখছে। আমি বললাম, এক শর্তে থামাতে পারি। কি শর্ত? আমার একটা মেঘা চাই। আসিফ আমার দিকে হা করে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, মেঘ হলে চলবে না? না, আমার মেঘাই লাগবে। আচ্ছা যাও, তোমাকে মেঘ আর মেঘা দুটোই দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? কথা দাও আর কখনো আমাকে অবিশ্বাস করবে না। এবার আমি আসিফের দিকে হা করে তাকিয়ে থাকলাম। সত্যিকারের ভালোবাসা বুঝি এমনই হয়, একজনের না বলা কথা অন্যজন ঠিকই বুঝে ফেলে। কথা দিচ্ছে আর কখনোই তোমাকে অবিশ্বাস করব না। আসিফ আর আমি হাত ধরে বাসায় ফিরছি। আসিফ বলল, রুহি চলো, আজ খালি পায়ে হাঁটি। আমি পায়ের দিকে তাকিয়ে দেখি আজ আমার অনেক পছন্দের জুতা পরে বেরিয়েছি। আমার মুখ দেখে আসিফ আর কিছু বলল না। আমি জুতাটা খুলে ফেলে হাঁটতে লাগলাম। আসিফ ওর জুতা ফেলে দিল। পিছনে তাকিয়ে দেখি দুজন টোকায় আমাদের জুতা নিয়ে মারামারি করছে।